আসসালামু আলাইকুম। পড়ছি ইলমা মেহরোজের মায়ামৃগ নতুন বইয়ের প্রথম অধ্যায় শুরু করছি। ভয়েস ওভারে আপনাদের সাথে আছি আমি হায়াত। হীরাকান্ত দ্বীপ দৃষ্টিগোচর হতেই ফ্লোরার প্রসঙ্গে শীতল হাওয়া অনুভব করলো। টোটো উচ্চস্বরে ঘেউ ঘেউ করে উঠল। চারদিকে জল বিশিষ্ট দ্বীপটির সর্বত্র জুড়ে নাম না জানা বড় বড় বৃক্ষরাজি, উঁচু নিচু পাহাড় ও গুহা। হীরাকান্ত যেন নীল সাগরের মাঝে এক বিন্দু সবুজ রং। দ্বীপের পূর্বে সবচেয়ে উঁচু এবং দুর্গম্য শিলাছড়ি পাহাড়ের অবস্থান। পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভঙ্গুর পাথর। চোখে মুখে উড়াউড়ি করে চুলগুলো কানের পেছনে গুজে দীর্ঘশ্বাস ছাড়লো ফ্লোরা। হাওয়ায় বইছে প্রবল বেগে, উত্তাল সমুদ্রের উন্মাদ ঢেউ ছড়িয়ে মেঘের আকার নিয়েছে, যেন সমুদ্রের মেঘের দেশে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। কানে ভেসে আসছে বজ্রপাতের গুরুম গুরুম শব্দ। টোটো আবার তার স্বরে চিৎকার করে উঠল। সে ফ্লোরার বিশ্বস্ত সঙ্গী। ফ্লোরা টোটোর মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলল, টোটো আমার বন্ধু, ভয় পাস না। ফ্লোরার গাল চেটে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালো টোটো। ফ্লোরা গভীর মমতায় আরো শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। ধীরে ধীরে বেডটির দ্বীপের কাছাকাছি চলে আসে। সে চোখ বুজে প্রতিধ্বনির গুঞ্জন শুনতে পায়। সমুদ্রের ঢেউ, বজ্রপাত ও বাতাসের শোষ শব্দ মিলেমিশে একাকার। জগর সংসার যেন এক জাদুর ছোঁয়ায় থমকে আছে। তার উত্তপ্ত হৃদয়ের শান্তির ফ্লোরা নামে। এই শান্তিটুকু ভীষণ প্রয়োজন ছিল। একটুকু শান্তি না নিয়ে ইহকাল ত্যাগ করলে ভীষণ অপেক্ষা থেকে যেত। সমুদ্রতলে নামার সঙ্গে সঙ্গেই পায়ে লুটিয়ে পড়ে নীল জলরাশি, অপার ঢেউ। ফ্লোরা বিশাল ব্যাগটির বোট থেকে টেনে নামালো। তবে নেমে টোটো এইদিকে ওইদিকে ছুটতে শুরু করেছে। 3 দিন পর মাটির ছোঁয়া পেয়ে খুশিতে আত্মহার আসে। ফ্লোরা পায়ে হেঁটে একটি গাছের নিচে গিয়ে বসলো। পায়ের বুট খুলে রাখলো একপাশে। ব্যাগ থেকে শুকনো খাবার বের করে টোটোকে ডাকলো, টোটো আয়, এইদিকে আয়। টোটো এলো না। সে চতুর্দিক ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে। ফ্লোরা টোটোর খাবার পাশে রেখে শিলাছড়ি পাহাড়ের চূড়ার দিকে দৃষ্টিপাত করলো। ভাবলো, চূড়ার ওঠার কোনো দিক আছে কিনা, আদৌ ওঠা যাবে কি সম্ভব। প্রশ্ন দুটো মস্তিষ্কে চক্রাকার পরিভ্রমণ করছে। দূর পাহাড় থেকে ভেসে আসছে বৃষ্টির আগমনী বার্তা। সে দ্রুত ব্যাগের চেন লাগালো যেন ভেজ্য সামগ্রী নষ্ট না হয়। ওয়াটারপ্রুফ ব্যাগটি ক্রয় করতে তারলুম বন্দরে সে 2 ঘন্টা হেঁটেছে। ওখানে প্রয়োজনীয় জিনিসপত্র সহজে পাওয়া যায় না। এরই মধ্যে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করে। ফ্লোরা আশ্চর্য হয়ে আবিষ্কার করলো বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছে না। উপরে তাকিয়ে দেখতে পেল গাছটির পাতাগুলো একত্রে একটি ছাউনি তৈরি করেছে। কি নাম গাছটির? অমন মায়ের মতো আগলে রেখেছে। মা। মা মুখটি মানসপটে দৃশ্যমান হতে সে শিলাছড়ির দিকে তাকালো। মূর্তি হৃদয় সুপ্ত ব্যথা মাথাচড়া দিয়ে ওঠে। সম্মোহনী এক টানে গভীর অরণ্যের দিকে দৌড়াতে শুরু করে। টোটো কিছুটা দূরে মাটি খুঁড়ছিল। ফ্লোরাকে অরণ্যের দিকে যেতে দেখে ঘেউ ঘেউ করে তার পিছু নেয়। বৃষ্টির ব্যাগের সঙ্গে ফ্লোরার দৌড়ের গতিও বাড়ে। দুর্গম পথ ছড়িয়ে থাকা কাঁটাযুক্ত লতাযুক্ত রক্তাক্ত হয় পা, তবুও সে থামে না। টোটো চিৎকার করতে করতে কামড়ে ধরে তার সাদা গাউন। তা সত্ত্বেও দৌড়ের গতি কমলো না। কামড়ে ধরা গাউনের অংশ ছিঁড়ে উল্টে পড়ে টোটো। ফ্লোরা খাড়া পাহাড়ের দিকে ছুটছে। তার কোনো চৈতন্য বোধ নেই। গন্তব্য শিলাছড়ির শীর্ষ। টোটো উঠে পুনরায় ফ্লোরার পিছু নিল। তার ভাষাহীন করুণ নিদানের কেঁপে ওঠে বুনো পাখির। থমকে দাঁড়ায় জোড়া বুনো হাঁস। আড়াল থেকে 3 জোড়া মানুষ্যদেহ দৃষ্টিতে অবলোক ঘটে। বিস্ময় কিংকর্ত বহিমূল হয়ে ওঠে। পাহাড়ি বুক চিরে অবিরাম ধারায় ঝরছে পাহাড়ি ঝর্ণা। খরস্রোতা পাহাড়ি খাল পেরিয়ে ঝর্ণার পানি ছুটে চলেছে সমুদ্রের খোঁজে। প্রবাহমান জলের সপ্ত তরঙ্গ ও ঝর্ণার বুনো সৌন্দর্য পুলকিত হয়ে চিত্ত। ঝর্ণার আশেপাশে হরিণ, বুনো শূকর এবং বুনো বিড়াল সহ বেশ কিছু প্রাণীর আনাগোনা সবসময় দেখা যায়। সুলেমান কেওড়া গাছের আড়ালে বসে লক্ষ্য রাখছে হরিণের গতিবিধি। তার হাতে রাইফেল। স্থির হয়ে বসে থাকতে থাকতে পা ঝিমঝিম করছে। দীর্ঘ প্রতীক্ষার পর একটি হরিণ ফাঁদের দিকে অগ্রসর হয়। সেই মুহূর্তে পাহাড় থেকে একটি পাথর গড়িয়ে পড়ে নিচে। হরিণটি ভয় পেয়ে চোখ পলকে উধাও হয়ে যায়। সুলেমান বিরক্তি নিয়ে উদ্ভটভাবে তাকালো। 2টি নরনারীর তর্ক শোনা যাচ্ছে। সে ঝর্ণা প্রান্ত ছেড়ে সেদিকে যায়। ঝর্ণার উপরিভাগে এবং শিলাছড়ি পাহাড়ের নিচে অবস্থিত গুহার সামনে দাঁড়িয়ে গফুর ও শিরিন ক্রমাগত তর্ক করতে চলছে। তাদের উল্টো পাশে অলস ভঙ্গিতে শুয়ে আছে টোটো। সুলেমান নিকটে গিয়ে তাদের তর্কের কারণ বুঝতে পারলো। শিরিন তাকে দেখে যেন আরো বেশি ক্ষেপে গেল। তেতে উঠে বলল, তোমরা এত ছোট একটা মেয়েকে হত্যার কথা কি করে ভাবতে পারো? সুলেমান অবাক হয়ে বলল,
বাঁচিয়েছি কি হত্যা করার জন্য? কি বলছো? শিরিন গফুরের দিকে তীর্যক ভাবে তাকিয়ে বলল, তাহলে গফুর কেন মেয়েটির দিকে বন্দুক ধরেছে যদি হত্যার উদ্দেশ্য নাই থাকে? গফুরই ভালো জানে কেন এরকম কাজ করতে চেয়েছে। তুমি আমার উপরে চোখ রাঙাতে পারো না। শিরিন ভৎসনা করে হাসলো। ও তাই? গফুর তোমার অনুমতি ছাড়া কিছু করে? জানতাম না তো। সুলেমান চোখ ছোট ছোট করে গফুরের দিকে তাকাতেই গফুর কৈফিয়ত দেওয়ার সুরে বলল, মেয়েটার পরিচয় আমরা জানি না, মেয়েটার জন্য আমাদের ক্ষতিও হতে পারে। ব্যাপারটা জীবন মৃত্যুর। যতদিন আমরা নিরাপদ আশ্রয়ে যেতে না পারি, এই দ্বীপ ছাড়তে না পারি। সুলেমান গফুরের বুকে ধাক্কা দিয়ে রুক্ষ স্বরে বলল, তাই বলে চাচার কথা অমান্য করবি? চাচা কি বলেছে মনে নেই? এটুকু মেয়ে তোর কি ক্ষতি করবে? মেয়েটা যে বোর্ড দিয়ে এসেছে সেটাও ভেঙে দিয়েছিস। যতদিন আমরা এখান থেকে যেতে না পারি, মেয়েটিও কোথাও যেতে পারবে না। আর কি চাই তোর? গফুর নিজ সন্দেহে স্থির থেকে বলল, তখন যদি মেয়েটা আমাদের অবস্থান ফাঁস করে দেয়? মাত্র কি বলেছি আমি? মেয়েটা তখনই দ্বীপ থেকে বের হবে যখন আমরা চাইবো। তোর মাথায় কি এইটুকু ঢুকছে না? বোকামি করছিস কেন? রাতেও একই কাজ করতে চেয়েছিস। শিরিন আঙুল তুলে শাসিয়ে বলে, শোনো গফুর, মেয়েটা ঘুম ভাঙলে আমরা জিজ্ঞাসাবাদ করব, তখন কোনো কিছু অস্বাভাবিক মনে হলে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত দয়া করে তুমি তোমার বেকুব ব্রেনটাকে অন্যদিকে ব্যস্ত রাখো। গফুর রেগে মেগে শিরিনের দিকে তেড়ে আসতে চাইলে সুলেমান বাধা দিল। গফুর কিরমির করে শিরিনকে বলল, মুখের ভাষা নিয়ন্ত্রণ করো, নয়তো খুব খারাপ হবে। শিরিন 2 কদম এগিয়ে এসে উচ্চস্বরে বলল, কি করবে? তালাক দেবে? দাও তালাক। আমি তো আরো আগেই চেয়েছি। গফুর কিছু বলার আগে সুলেমান গম্ভীর কণ্ঠে বলল, শিরিন, বেয়াদবি বন্ধ করে ভিতরে যাও। শিরিন রাগ সংবরণ করতে পারছে না। অন্যদিকে সুলেমানের কথা অমান্য করা তার স্বভাব প্রকৃতিতে নেই। সেকেন্ড কয়েক দোটানায় ভুগে সে এক সিদ্ধান্তে অবিচল হলো। পায়ে দপদপ করে শব্দ তুলে গুহার ভেতরে চলে গেল। গফুর সুলেমানের থেকে সরে গিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, এই মেয়েকে আমি কোন দুঃখে বিয়ে করলাম? যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঝগড়াঝাটি করে। চাচা পাত্রী নির্বাচন করে আমার জীবন ধ্বংস করে দিল। সুলেমান তার রাগান্বিত স্বরূপ থেকে বেরিয়ে গফুরের কাঁধে হাত রেখে বলল, দ্বীপে আমরা সবাই আনন্দ করছি, তুইও উপভোগ করার চেষ্টা কর। প্রথম দিন থেকে অস্থির হয়ে আছিস, ভাগ্যে যা আছে তাই তো হবে। একটু স্থির হওয়ার চেষ্টা করে দেখ, সব ভালো লাগবে। গফুর ধীর কণ্ঠে বলল, চেষ্টা করব। সুলেমান রাইফেলটি নিয়ে গুহার সামনে থেকে প্রকাণ্ড পাথরগুলো একাংশে হেলান দিয়ে বসলো। মাথার ক্যাপ খুলে দেখলো সেখানে দুটো কাটুই পোকা কিলবিল করছে। সে পোকা দুটো 2 আঙ্গুলে চেপে ধরে দূরে ছুঁড়ে ফেললো। রৌদ্রস্থান বিকেল, মৃদু হাওয়া বইছে। সুলেমান দূর দিগান্তে চোখ রেখে হারিয়ে গেল টুকরো টুকরো স্মৃতির রোমান্থনে। গফুর গণনা পানে মুখ তুলে প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাস বুক অব্দি পৌঁছাতেই সব রাগ খুব উপে গেল। ঝর্ণার পাশে গুহায় বাসস্থান, স্বচ্ছ ঝর্ণার জলের স্থান, পাখিগুলো শিকার করে প্রতিদিন তরতাজা মাংসের স্বাদ পাওয়া, সবকিছু এত সুন্দর। এসব রেখে যেতে যে খুব ইচ্ছে করে তা নয়। জীবনের তাগিদে এই দ্বীপে আসতে হয়েছে, আবার জীবনের তাগিদেই ত্যাগ করতে হবে। গফুর সুলেমানের পাশে বসে বলল, আমার কথা হচ্ছে মেয়েটা শত্রুপক্ষের স্পাইও হতে পারে। সুলেমান বলল, মেয়েটা অনেক ছোট, স্কুল পড়ুয়া হবে। এতটুকু মেয়ে এখানে চলে আসবে স্পাই হয়ে? কেউ যদি জানতোই আমরা কোথায় আছি, গন্ডলিকা প্রবাহের মতো পুলিশই চলে আসতো। গফুর এক হাতে ঘাড় ম্যাসাজ করতে করতে ভাবলো, সুলেমান ঠিক বলেছে। গোয়েন্দা পাঠানোর মতো শত্রু যদি তাদের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত হতো, এতক্ষণে তারা জেলে থাকতো। কিন্তু মনের খচখচানিটা যাচ্ছে না। গফুর বলল, যাই বলো, মেয়েটা এখানে আসার উদ্দেশ্য না জানা অব্দি আমার শান্তি নেই। হীরাকান্ত একটা বিচ্ছিন্ন দ্বীপ। পৃথিবীর খুব কম মানুষই এই দ্বীপের সম্পর্কে জানে। আমরা প্রতিনিয়ত বন্য প্রাণীদের সঙ্গে যুদ্ধ করছি, সেখানে কিনা কিশোরী এক মেয়ে তার পোষা কুকুর নিয়ে চলে এসেছে। কি আশ্চর্য! সুলেমান ভাবুক ভঙ্গিতে বলল, কোনো উদ্দেশ্য তো আছে, মেয়েটা জেগে উঠলেই জানা যাবে। খাড়া পাহাড় থেকে পড়েও যে সে বেঁচে আছে, আল্লাহ শুকরিয়া। গফুর নিশ্চুপ। সুলেমান এদিকে ওদিকে চোখ বুলিয়ে বলল, বাকিদের দেখছি না যে? সমুদ্রে শুনলাম বাহার নাকি বিকেলে বেরিয়ে যাবে। শিলাছড়ি পাহাড়ের গায়ে সূর্যের আলো লুকোচুরি খেলছে। আকাশের কোথাও কোথাও মেঘ জমে আছে, কোথাও কোথাও সাদা মেঘ। মন শান্ত করা পরিবেশ। সুলেমান 2 হাত ছড়িয়ে পাথরের গায়ে শুয়ে পড়ল। গফুর টোটোর সামনে গিয়ে বসলো। কুকুরটির জন্য তার মায়া হয়। গতকাল থেকে বিষণ্ণ হয়ে শুয়ে আছে। মাঝের মধ্যে তন্দাচন্দ্র মেয়েটিকেও দেখতে যায়, আবার গুহার সামনে এসে শুয়ে থাকে। কিছু খেতে দিলেও খাচ্ছে না। মনিবের প্রতি সে অনুরক্ত। গফুর টোটোর মাথায় হাত বুলিয়ে বলল, এই বেটা, সারাক্ষণ শুয়ে থাকবি? টোটো নড়ল না। গফুর তার গায়ে কিছুক্ষণ হাত বুলিয়ে রাইফেল নিয়ে বেরিয়ে গেল শিকারের উদ্দেশ্যে। টোটো, টোটো,
ডাকটি শুনে উদ্ভ্রান্তের মতো গুহার দিকে ছুটলো টোটো। গুহার সামনে দাঁড়িয়ে থাকা 6 সদস্যের দলটি টোটোকে ছুটে যেতে দেখে নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করে গুহার ভিতরে প্রবেশ করলো। টোটো গুহায় ঢুকে ফ্লোরার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফ্লোরা তাকে জড়িয়ে ধরে বিরতিহীনভাবে চুমু খেতে বলল, টোটো আমার বন্ধু, আই এম সরি। ফ্লোরার গলা জড়িয়ে ধরে আদরে উল্লাসে ডাকতে থাকে টোটো। দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে উপস্থিত 6 জন তারা একসঙ্গে ফ্লোরার সম্মুখে এসে দাঁড়ালো। সহসা 6 জন মানুষকে দেখে ফ্লোরা হকচকিয়ে যায়। দ্রুত টোটোকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। তার চোখ মুখ ছড়িয়ে পড়ে আতঙ্ক। তা লক্ষ্য করে 6 সদস্যর তালিবুল আশ্বাস দিয়ে বলেন, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। ফ্লোরা গুহার চারদিকে চোখ বুলিয়ে দেখলো। তিন দিকে 4 পায়া বিশিষ্ট কাঠের তৈরি 3টি চৌকি। 4 পায়া চৌকি ছাউনি দড়ি দিয়ে তৈরি। দেয়ালে টানানো দড়িতে রাখা জামা কাপড়। এক কোণে রাইফেল, কুড়াল, ব্যাগ সহ বিভিন্ন যন্ত্রপাতি। অন্য কোণে চুলা ও বিভিন্ন তৈজসপত্র। গুহার ভেতরকার পরিবেশ বলছে এই মানুষগুলো এখানেই থাকে। সে পুনরায় 6 জনের দিকে তাকালো। শার্ট প্যান্ট পরা দীর্ঘদেহী নর নারীদের দেখে তার পা দুটো ঠক ঠক করে কাঁপছে। সে অস্পষ্ট স্বরে কিছু বলল। শিরিন ফ্লোরার কাছে গিয়ে এগিয়ে এলো। ফ্লোরা ভয়ে আবার পিছিয়ে যায়। শিরিন থমকে দাঁড়িয়ে 2 হাত উপরে তুলে আত্মসমর্পণ ভান করে বলল, ভয় পেও না, আমরা কেউ তোমার ক্ষতি করব না। ফ্লোরা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। শিরিন তাকে ভয়শূন্য করতে বলল, আমরা সবাই এখানে ছুটি কাটাতে এসেছি। হঠাৎ দেখি তুমি পাহাড়ে ওঠার জন্য পাগলের মতো ছুটছো আর তোমার কুকুরটি চিৎকার করছে, তারপর হঠাৎ নিচে পড়ে গেলে। আমরা তোমাকে খাদ থেকে উদ্ধার করে এনেছি। গত 2 দিন ধরে তোমার সেবা যত্ন করেছি। তোমার কোনো ক্ষতি করার ইচ্ছে থাকলে আমরা করতে পারতাম, আমাদের বিশ্বাস করতে পারো। কথাগুলো বলতে বলতে ফ্লোরার কাছে এসে বসে। মাথায় হাত রাখার জন্য উদ্যোগ নিতেই ফ্লোরা মাথা সরিয়ে নিল। তার চোখের দৃষ্টি অস্থির, পা দিয়ে ক্রমাগত মাটি খুঁড়ছে। শিরিন বলল, এত ভয় পাচ্ছ কেন? একটু শান্ত হও, শান্ত হয়ে বসো, কিছু খেয়ে নাও, তোমার কাঁধের জখম অনেক গভীর, বিশ্রাম নিতে হবে। ফ্লোরা টোটোকে আরো শক্ত করে চেপে ধরলো। শিরিন গলায় স্বর বাড়িয়ে বলল, বসো এখানে। হৃদকম্পন নিয়ে জড়সড় হয়ে চৌকিতে বসলো ফ্লোরা। সে হতবিম্বত ভীত। এরপর বাহার ফল ও আগুনের ঝলসানো মাংস তার সামনে এসে রেখে বলল, খেয়ে নাও। ফ্লোরা খাবারের দিকে পলকহীন ভাবে তাকিয়ে থাকলো। বাহার তাড়া দিল, কি হলো, খাও, নয়তো শক্তি পাবে না। তাদের চমকে দিয়ে ফ্লোরা অর্ধেক মাংস টোটোকে নিয়ে বাকিটুকু বিনা বাক্যে গাপুস গুপুস করে খেতে শুরু করলো। খেতে খেতে বেশ কয়েকবার আর চোখে উপস্থিত সবাইকে দেখলো, যেন সে কখনোই মানুষ দেখেনি। তার আচরণ অদ্ভুত। গফুর সুলেমানের পাশ ঘেঁষে ফিসফিস করে বলল, মেয়েটার স্পাই না হলেও মানুষরূপী জিন। সুলেমান গফুরের কথার পাত্তা দিল না। সে ফ্লোরাকে পর্যবেক্ষণ করছে সঠিকভাবে বোঝার জন্য। শিরিন পানির বোতল নিয়ে এলো। ফ্লোরার হাত পা তখনও মৃদু কাঁপছে। খাওয়া দাওয়া শেষ হলে বাহার বিনয়ের সঙ্গে প্রশ্ন করলো, তোমার নাম কি? ফ্লোরা মাথা উঁচু করে তাকায়। বাহারের গায়ের রং ধবধবে সাদা। রেশমের মতো বাদামি চুলগুলো বাইরে থেকে আসা রোদে চিকচিক করছে। চুলের জৈলুস্যে ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে তাকে। ফ্লোরা পছন্দ হলো। ফ্লোরা চুল সুন্দর, মুখ সুন্দর, দেখলেই তাকে ভালো লাগে। সে ধীর কণ্ঠে বলল, ফ্লোরা। পুরো নাম কি? ফ্লোরা ডি রোজারিও। মুহূর্তে গুহায় নিস্তব্ধতা নেমে এলো। জুহাদ নামের সুদর্শন ছেলেটি পেছন থেকে বলল, তুমি খ্রিস্টান? শিরিন জবাব দিল, রোজারিও কি মুসলিম পদবী? খ্রিস্টানই তো, এটা আবার প্রশ্ন করার কি আছে? গফুর সুলেমানকে প্রশ্ন করলো, ভাই, জিন কি খ্রিস্টান হয়? সুলেমান বিরক্তিতে সূচক উচ্চারণ করলো। গফুর সবসময় অতিরিক্ত অবান্তর কথা বলে সময় নষ্ট করে। সুলেমান চাপা স্বরে বলল, চুপ। শিরিন সবিনয়ে ফ্লোরাকে বলল, এবার বলো, এখানে কিভাবে এসেছো তুমি, আর কেনই বা এসেছো? ফ্লোরা প্রস্তুত্তরে কিছু বলল না। তার দৃষ্টি নিবদ্ধ মাটিতে। শিরিন আবার প্রশ্ন করলো, বলো ফ্লোরা, কিভাবে এসেছো? ফ্লোরা নিশ্চুপ থাকতে দেখে তালিবুল বলল, চুপ থেকো না, যা যা প্রশ্ন করার হচ্ছে উত্তর দাও। তোমার সঙ্গে কি আর কেউ এসেছে? ফ্লোরা ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ আর কেউ আসেনি। বাহার বলল, কিন্তু কেন এসেছো সেটা বলো। তুমি এই দ্বীপে কি করে চেনো? এর আগে এসেছিলে? ফ্লোরা সামনের দিকে মাথা ঝাঁকায়। সে আগে এসেছিল। উপস্থিত সবাই বিস্ময়ে পুনরায় চাওয়াচাওয়ি করলো। তাদের মনোযোগ বেড়ে যাচ্ছে। গফুর ফ্লোরাকে দাপটের সঙ্গে প্রশ্ন করলো, তখন কার সঙ্গে এসেছিলে? মুখে মুখে কুলু পেয়ে কে না থেকে কথা বলো। ফ্লোরার পরনে সাদা রঙের গাউন। সাধারণত এরকম গাউন খ্রিস্টান ধর্মের মেয়েরা বিয়েতে পরে। তার সোনালী কোকড়া চুল, গায়ের রং ফর্সা হলেও রক্ত শূন্য, চোখের মনি নীল। জুহাদ বলল, বিয়ে থেকে পালিয়ে এসেছো নাকি? শিরিন তাড়া দিল, কথা বলো, তখন কার সঙ্গে দ্বীপে এসেছিলে? ফ্লোরা ছোট করে বলল, বাবা মা আরো অনেকজন। ঘুরতে এসেছিলে?
বলল বাহার। ফ্লোরা নিশ্চুপ। গফুর ফুটন্ত তেলে মাছ দেওয়ার মতো ছ্যাদ করে উঠল। তোমাদের আগেই বলেছিলাম এই দ্বীপে মানুষের আনাগোনা আছে, কেউ আমার কথা বিশ্বাস করনি। তালিবুল বিরক্ত হয়ে বলল, চুপ করো গফুর, এখানে কারা ঘুরতে আসবে? কয়জনেই জানে দ্বীপ সম্পর্কে? বের হলে বন্যপ্রাণীর আক্রমণ, সাপ বিচ্ছুর বাসা। প্রথম 2 দিন আমরা কত কিছু মোকাবেলা করেছি। তাহলে মেয়েটি মিথ্যা বলছে? গফুর সোজাসাপটার অভিযোগ। ফ্লোরা চোখের কোণ দিয়ে গফুরের মুখবনয় অনুসরণ করে। সঙ্গে সঙ্গে গফুর ধমকে বলে, এই সত্য বলো, এখানে কেন এসেছিলে? কি দরকার? কে পাঠিয়েছে? শিরিন বলল, সত্য বলো, আমরা কেউ তোমার ক্ষতি করব না। বাহার বলল, তোমার মা বাবা কতদিন আগে এখানে এসেছিল? তোমার বাড়ি কোথায়? বললেন তালিবুল। যা যা প্রশ্ন করার হচ্ছে ঠিকঠাক উত্তর দাও, না হয়। গফুর কি বলবে খুঁজে না পেয়ে থেমে গেল। ফ্লোরা কাঁদতে শুরু করে। সে এক হাতের নখ দিয়ে অন্য হাত খামচাচ্ছে, এক পায়ের নখ দিয়ে অন্য পায়ের চামড়া খুঁড়ছে। সুলেমান সবাইকে বলল, একসঙ্গে এত প্রশ্ন কেন করছো? আমার মনে হচ্ছে ওর কোনো সমস্যা আছে, স্বাভাবিক হতে দাও, পালিয়ে তো যাচ্ছে না। গফুর বলল, মেয়েটা সত্য বলে দিলেই তো শেষ হয়ে যায়। কেন এসেছে সেটা বলতে চাচ্ছে না কেন? তার মানে কিছু আছে, কিছু লুকিয়ে রাখতে চাচ্ছে। সুলেমান গফুরের দিকে অগ্নি চোখে তাকালো। গফুর দমে গেল। সুলেমান তালিবুলকে দিকে তাকিয়ে বলল, আমি সবার উদ্বেগ বুঝতে পারছি, কিন্তু মেয়েটার কথাও তো ভাবা উচিত। ধীরে সুস্থে সব জানা যাবে। ধীরে সুস্থে সব হবে বললেই তো এত বড় ক্ষতটা হলো। এখন এই দ্বীপে লুকিয়ে থাকতে হবে। সুলেমান ঠোঁটে আঙুল রেখে হিস করে গফুরকে চুপ থাকতে বলল। গফুর বেরিয়ে যাওয়ার আগে বলল, যদি এই মেয়ের জন্য আমাদের কোনো ক্ষতি হয়, তার সব দায়ভার কিন্তু তোমার ভাই। সুলেমান তার কথাতে আগ্রহ করে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরার চোখ থেকে অনবরত জল পড়ছে। শিরিন ফ্লোরার মাথায় হাত রেখে বলল, শান্ত হও ফ্লোরা, কেঁদো না। আমরা একটু বেশি প্রশ্ন করে ফেলেছি, তার জন্য সরি বলছি। তুমি এখন বিশ্রাম করো। শিরিনের যত্নে ফ্লোরার চোখের জল মুছে দিল। বাহার তালিবুলকে বলল, আমি তাহলে বেরিয়ে যাই চাচা। সুলেমান দৃষ্টি অন্যদিকে রেখে কটাক্ষ করে বলল, আশা করি চাচা যোগ্য কাউকে দায়িত্ব দিয়েছে। শেষ বাক্যটির উপেক্ষা করলো বাহার। তালিবুল বললেন, যাও, দ্রুত বেরিয়ে এসো। প্রতি কদমে মনে রেখো, তোমার অনেক বড় দায়িত্ব। বাহার তালিবুলের 2 হাত চুমু খেয়ে একবার সুলেমানের দিকে দেখলো, তারপর শিরিন ও জিহাদের উদ্দেশ্যে বলল, আসছি, তোমরা নিজেদের খেয়াল রাখো। সবুজ পাহাড়ে নির্জন চূড়ায় বসে সূর্যাস্ত অবলোকন করছে ফ্লোরা। সে বিশ্বাস করে গোধূলি লগ্নে সূর্যের মতো ঘটা করে অভিমান জড়ো হয়, তাই সূর্য পশ্চিম আকাশে অল্প অল্প করে ডুবে যেতে থাকে। তার মনে অনেক অভিমান, ডুবে যেতে চায় ঠিক সূর্যের মতো। সে এক হাত বাড়িয়ে সূর্যকে ছোঁয়ার চেষ্টা করে। টোটো তার ডান পাশে শুয়ে থাকে। ডুবে যাওয়া সূর্যের লাল সোনালী হলুদ রশ্মির রেখা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। মেঘ ছুঁই ছুঁই আসা হালকা ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে দেহ। এ যেন স্বর্গীয় উদ্যান। পূর্বের আতঙ্ক এক নিমেষে উড়ে গিয়ে চোখ মুখ জুড়ে মাখো মাখো হয় ঘুম। ফ্লোরা হাঁটু বুকের কাছে ঠেকিয়ে টোটোর পাশে শুয়ে পড়ল। কিছুটা দূরে সুলেমান বসে আছে। সে কাঠ দিয়ে কিছু তৈরি করছে। শিরিন স্যুপ নিয়ে এসে বলে, ফ্লোরা এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। স্যুপের বাটি সুলেমানকে দিয়ে বলল, মেয়েটা সবসময় কিছু ভাবে, একদমই কথাবার্তা বলতে চায় না। সুলেমান সুপে চুমুক দিয়ে বলল, ফ্লোরা সবসময় কাউকে খোঁজে? শিরিন অবাক হয়ে বলল, কাকে? জানি না। তারা একসঙ্গে ফ্লোরার দিকে তাকালো। সুলেমান বলল, ঘুমায় নাকি? হ্যাঁ, ওর বোধহয় আকাশ ভালো লাগে। হতে পারে। গফুর আর জুহাদ কোথায়? সমুদ্রে। সুলেমান স্যুপ শেষ করে কাঠগুলো এক পাশে রেখে বলল, আমি ভেবেছি ওই যে গাছটা, ওইটার উপরে একটা ঘর বানাবো, কেমন হবে? শিরিন চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল, কি বলছো? ওখানে কি সারা জীবন থাকবে? সুলেমান হাসলো, বলল, এক মুহূর্ত থাকতে পারলেই আমি খুশি। ওখানে সত্যি থাকা যাবে নাকি পাখির বাসা বানানোর কথা ভেবেছো? শিরিন দ্বিধান্বিত উত্তরে হাসতো সুলেমান। শিরিন বলল, তাহলে এসব কাঠ ঘর বানানোর জন্য? আমি সত্যি অবাক হচ্ছি ভাই। সুলেমান বিশাল এই কাজটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। সে জানে এই কাজ সম্পন্ন করতে পারবে না। এ অনেক বড় কাজ। শুধু সময় কাটানোর জন্য চেষ্টা করবে, যতটুকু করা যায়। নৈশ ভোজে মাছ ভাজা এবং মাংস সিদ্ধর সঙ্গে ব্যতিক্রমী এক পদ তৈরি করে শিরিন। এদিকে ওদিকে ঘুরে বেড়ানোর সময় এক প্রকার মশলা দেখতে পেয়েছে, তা দিয়ে নতুন পদ তৈরি করেছে। দেখতে খুব একটা ভালো না হলেও ক্ষুধা বাড়িয়ে দেওয়ার মতো সুঘ্রাণ বের হচ্ছে। খেয়ে নিশ্চয়ই সবাই প্রশংসা করবে। সে উত্তেজিত। তার উত্তেজনা মাটি করে দিল গফুর। খেতে বসে চোখ মুখ বিকৃত করে বলল, তুমি নিশ্চয়ই ওটা খাবার মশলাই ছিল? খেয়ে মরে টরে যাব না তো? সঙ্গে সঙ্গে শিরিন তার সামনে থেকে খাবার কেড়ে নিল। হ্যাঁ, মরে যাবে, দয়া করে খেও না।
পাতের খাবার এভাবে কেউ কেড়ে নেয়? দাও এদিকে, ধমকে সুরে বলল গফুর। গফুরের এহেন ব্যবহারে নারাজ হয়ে তালিবুল বলল, চুপ করো গফুর। তারপর শিরিনের দিকে তাকিয়ে বলল, ও মজা করছে, দিয়ে দাও থালাটা। শিরিন প্রতিবাদী সুরে বলল, না চাচা, গফুর প্রতিদিন আমার রান্নার খুঁত ধরে, আমি শুধু সহ করে যাই। এত কষ্ট করে রাধি কি সব টিটকারি শোনার জন্য? আজ থেকে আমার রান্না করা কিছুই ও ছুতে পারবে না, খাওয়া তো দূরের কথা। গফুর তালে তাল মেলালো, ঠিক আছে, ছুবো না তোমার রান্না করা খাবার, তুমিও আমার মাছ ফেরত দাও। তাদের খুনসুটি দেখে সুলেমান ও জুহাদ মিটিমিটি হাসছে। তালিবুল এক হাত নাড়িয়ে বলল, আহ, কি বাচ্চাদের মতো ঝগড়া করছো। শিরিন বলল, ঠিক আছে, আমি তোমার মাছ খাবো না, বাকিদের অন্তত খেতে দাও। আর আমি কি মাছ ধরতে পারি না? কালই ঝুড়ি ঝুড়ি মাছ নিয়ে আসবো। গফুরের সুর পাল্টালো, সমুদ্রে নামতে হবে না, সাঁতার জানো? শিরিন ঠোঁট বাঁকালো, সে আমার ব্যাপার, তুমি সমুদ্রে যাবে না। 100 বার যাবো, ঠিক আছে, আমি মাছ এনে দেবো, তুমি খেও। শিরিনের হাত থেকে থালা টেনে নিয়ে খেতে শুরু করলো গফুর, তার চোখে মুখে হার মেনে নেওয়ার ছাপ, শিরিনে মোহনার হাস্যভাব। হঠাৎ সুলেমান প্রশ্ন করলো, ফ্লোরা কি ভিতরে? শিরিন বলল, না, ও এখনো চূড়ায় ঘুমাচ্ছে, এত রাতে ডাকলাম উঠলো না, আমি পাশে আগুন জ্বালিয়ে দিয়েছি। শিরিনের দায়িত্বহীনতায় অসন্তুষ্ট হলো সুলেমান। এইটুকু মেয়েকে ঘুমন্ত অবস্থায় চূড়ায় রেখে চলে এসেছো? সে খাবার রেখে বেরিয়ে গেল। বাইরে প্রবল হাওয়া বইছে, সমুদ্রের হাওয়া, এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। ওই তো আগুন জ্বলছে, বাতাসের দাপটে আগুনের শেখা ফুল ফুটে উঠছে। সুলেমান দ্রুত পায়ে সেই দিকে যায়। টোটো ফ্লোরার শিওরে বসে আছে। সুলেমানকে দেখে সে ঘেউ ঘেউ করে যেন কিছু বলল। সুলেমানের ভাষার ভান্ডারে টোটোর কথা বোঝার মতো ভাষা মজুদ নেই, তাই সে বুঝতে পারলো না টোটো কি বলতে চাচ্ছে। ফ্লোরা এক পাশে কাত হয়ে শুয়ে আছে, কাছাকাছি গিয়ে খেয়াল করলো ফ্লোরার এক পা অস্বাভাবিক ভাবে বাঁকা হয়ে আছে। সে চমকে উঠলো, দ্রুত ফ্লোরার মাথার কাছে গিয়ে বসলো, তাকে চিৎকার করে ডাকলো, ফ্লোরা, এই ফ্লোরা, ওঠো ফ্লোরা। ফ্লোরার গায়ে কোনো শব্দ নেই। সুলেমান গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ফ্লোরা। টোটো তাদের চতুর্দিকে ঘূর্ণির মতো ঘুরছে আর লেজ নাড়াচ্ছে, তার ব্যাকুলতা স্পষ্ট। সুলেমান ফ্লোরার নাকের কাছে হাত নিয়ে অনুভব করার চেষ্টা করলো, শ্বাস প্রশ্বাস চলছে কিনা। বাতাসের জন্য পরিষ্কারভাবে বোঝা গেল না। বুকের ওঠানামা খেয়াল করলো, নাকের কাছে নাক পেতে নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। বেঁচে আছে, তবে হুঁশ নেই। সে দ্রুত ফ্লোরার পা সোজা করে দিল। তার ঠোঁট দুটো বৃহাঙ্গুলো ও তর্জনী দ্বারা মেলে ধরে দেখে জিহ্বা দাঁতের সাথে দাঁত আটকে পড়েছে। আঙুল দিয়ে দাঁত থেকে জিহ্বা মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। আশেপাশে ব্যবহারযোগ্য কিছু না পেয়ে ফ্লোরাকে পাজা কোলে তুলে নিয়ে ছুটতে থাকে গুহার দিকে। টোটো সুলেমানের সঙ্গে দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে অবিরাম। তার চিৎকার শুনে গুহার ভেতর থেকে বেরিয়ে এলো তালিবুল, গফুর, শিরিন ও জিহাদ। দূর থেকে সুলেমানের কোলে ফ্লোরাকে দেখে শিরিন বলল, আল্লাহ আল্লাহ, আবার কি হলো? সুলেমান নিকটে আসতে শিরিন উৎকণ্ঠিত গলায় বলল, কি হয়েছে ওর? সুলেমান পায়ের গতি সচল, সে দৌড়ানোর অবস্থা। বলল, দ্রুত চামচ আনো, তারপর একই সঙ্গে গুহার ভিতরে প্রবেশ করো। ফ্লোরাকে রাখে চৌকির ওপর। শিরিন চামচ নিয়ে এলো। সুলেমান চামচের উল্টো দিক দিয়ে ফ্লোরার দাঁতে পাটি খুলে দেয়। তালিবুল শুধালো, হুট করে অজ্ঞান হলো কি করে? সুলেমান বলল, জানি না, তবে ও মানসিক ও শারীরিক কোনোভাবেই সুস্থ নয়। শিরিন, ফ্লোরাকে তোমার একটা জামা পরিয়ে দাও আর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। শিরিন অতিশয় ব্যস্ত হয়ে তার একটা সবুজ শার্ট নিয়ে এসে সুলেমানকে বলল, তুমি ফ্লোরাকে ভিতরে নিয়ে যাও, নয়তো সবাই বাইরে যাও। তারা বিনা বাক্যে বাইরে বেরিয়ে গেল। বহির্ভাগে এসে তালিবুল বললেন, মেয়েটার সম্পর্কে কিছুই বুঝতে পারছি না। গফুর বলল, আবার জিজ্ঞাসাবাদ করা উচিত। সুলেমান পাথরের উপরে উঠে বসে। তখন নিশাচর ঝিঝির পোকার উচ্চ শব্দে গান গাইছিল।